স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি থ্রিলার ডাইনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে কবে নামকরণ করিয়াছিল সেই ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হয়ে ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালায়িত হইয়া ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলার একটা ধূসর আস্তরণে মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তে সুদূর গ্রাম চিহ্নের মশিরেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতি ফাটার মাঠে সেরূপ অদ্ভুত ভয়ঙ্কর শূন্য লোকে ভাসে একটি ধূম ধূসরতা। নিম্ন লোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্যের রূপ উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলারাশি প্রায় এক হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তটায় এখানে ওখানে কতগুলি খৈরি ও শিয়াকুল জাতীয় কণ্টক গুল্ম। কোনো বড় গাছ নাই, বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নাই, গোটা কয়েক শুষ্ক গর্ভ জলাশয় আছে, কিন্তু তাহাতে জল থাকে না। মাঠখানের চারিদিকে ছোট ছোট পল্লী, সবে নিরীক্ষণ চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে কোনো অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল। তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ বীজ প্রসবিনী শক্তি পুড়িয়া খার হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চরমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হইয়া ছড়া পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানাগের গ্রাসের মধ্যে। সেই নাগ আর নাই, কিন্তু বিষ জর্জরতা এখনো কমে নাই। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ, তাহারই ভাগ্যদোষে ওই বিষ জর্জরতার উপরে আর এক ক্রূর দৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়া আছে। মাঠখানের পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলাটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আর 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী, ভীষণ শক্তিশালী নিষ্ঠুর ক্রূর একটা বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে, তবু 40 বৎসর ধরিয়া দূর হইতে দেখিয়া তাহার প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বৎসর ধরিয়া নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর। দলদলের উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে। বোয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃথা চাহিয়া থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তার কাজের মধ্যেও সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়। তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2 দিনটা বাড়িতে গিয়া দাঁড়াইলেই তাহার কাজ হইয়া যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়া থাকে। সেরখানেক চাল হইলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন, একটু সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনিয়া আনে। বাড়ি ফিরিয়া আর একবার বাহির হয় শুকনো গোবর ও 2-4টা শুকনো ডালপালার সন্ধানে। ইহার পর সমস্ত দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া থাকে। এমনি করিয়া 40 বৎসর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেহ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশ পথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে
এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এইখানে ঘর বাঁধিয়াছে। নির্জনতাই উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলেই যে অনিষ্ট স্পৃহা জাগিয়া ওঠে। সর্বনাশী অনুরূপ শক্তিটা সাপের মতো লকলকে জীব বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া ওঠে। না হইলে সেও তো মানুষ। আপনার দৃষ্টি দেখিয়া সে আপনি শিহরিয়া ওঠে। বহুকালের পুরনো একখানি আয়না, সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজের ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল দুইটি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জরাকিঞ্চিত মুখ, স্বর্ণের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট দুইটি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানির চারিদিকে কাঁচের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে, অথচ নূতন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশি না ছিল। আর তারপরে কাঁচখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাঁচখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যাইত। ছোট কপালখানিকে ঘেরিয়া একরাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকল নাক। চোখ দুইটি ছোটই ছিল, চোখের তারা দুইটিও খয়রা রঙেরই ছিল। লোকেও সে চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট চোখ দুইটি আরো একটু ছোট করিয়া তাকাইলে মনে হইত আকাশের কোল পর্যন্ত এ চোখ দিয়ে দেখা যায়। আচমকা সে শিহরিয়া উঠিল। রণুন দিয়া চেরা ছুরির মতো চোখে, বিড়ালির মতো এই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে, তাহার আর রক্ষা থাকে না। কোথা দিয়া যে কি হইয়া যায়, কেমন করিয়া যে হইয়া যায়, সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। বুড়ো শিবতলার সম্মুখেই দুর্গাসায়রের বাঁধা ঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়াইয়াছিল। জলের তলে তাহার ছবি উল্টা দিকে মাথা করিয়া দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো 10-11 বৎসরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাহিয়া হাসিতেছিল। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার আসিয়া তাহা চুলের মুঠি ধরিয়া টানিয়া শান বাঁধানো সিঁড়ির উপর তাহাকে আছাড় দিয়া ফেলিয়া দিয়েছিল। তাহার সে রূঢ় কণ্ঠস্বর সে এখনো শুনিতে পায়। হারামজাদি ডাইনি, তুমি আমার ছেলেকে নজর দিয়েছ, তোমার এত বড় বার, খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসিতেছে। সে ভয়ে বিম্বল হইয়া চিৎকার করিয়া কাঁদিতেছিল। ওগো বাবু গো, তোমার দুটি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভী হয়েছিল, তবে সে কথা বললি না কেন হারামজাদি? হ্যাঁ, লোভ তো তাহার হইয়াছিল, সত্যই হইয়াছিল। মুখের ভিতরটা তো জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হইয়া যায়। কেমন করি এমন হইয়াছিল, কেমন করি এমন হয়? কিন্তু এ যে সত্য তাহাতে তো আর সন্দেহ নাই। তাহার স্পষ্ট মনে পড়িতেছে সে হারু সরকারের বাড়ি গিয়াও অঝর ঝরে কাঁদিতেছিল, আর বারবার মনে মনে বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি, এই রইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরে বাতুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। সরকার বলিয়াছিল, ওকে একটা আম আর দুটি মুড়ি দাও দেখি। সরকার গিন্নি একটা ঝাঁটা তুলিয়াছিল, বলিয়াছিল, ছাই দেব হারামজাদির মুখে। মা বাপ মরা অনাথা মেয়ে বলে দয়া করি, যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই। আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখো, ওর চোখের দৃষ্টি দেখে বরাবর আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সাক্ষাতে ছেলেগুলোকে খেতে দিইনি। আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর ও কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারো বাড়ির দাওয়ায় শুইতে পারে নাই। শুইয়াছিল
গ্রামের প্রান্তে ওই বুড়া শিবতলায় অধর ঝড়ে সে সমস্ত রাত্রি কাটিয়াছিল আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিস্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতা দোষী বা কি, আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতে সে ভিক্ষা চাহিত, গলা দিয়া কথা যেন বাহির হইতে চাহিত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে পাই মা, হরি বল। কে রে, তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি নে। খবরদার না মা, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরেক্ষণই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিত, এখনো উঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ, আহা, বেশ খুব বড় পাকা মাছখানা বোধ হয়। এই এই হারামজাদি বেহায়া, উকি মারছে দেখো, সাপের মতো। ছি 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 ছি, সত্যি তো সে উকি মারিতেছে। রান্নাশালার সমস্ত আয়োজন তাহার নরুন চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে। মুখের ভিতর জিভের তলা হইতে ঝর্ণা মতো জল উঠিতেছে। বহুকালের গড়া জীর্ণ বিবন্ন মাটির মূর্তি যেন কোথায় একটা নাড়া পাইয়া দুলিয়া উঠিল। ফাটি ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হইয়া পড়িল। অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়িয়া চড়িয়া বসিল। বাহাতে শীর্ণ দীর্ঘ আঙুলগুলি নখাগ্র দাওয়ার মাটির উপর বিদ্ধ হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও বুঝিতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশেহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ কি বলিয়ে দিতে পারে তার কি করিবে, কি করিতে পারে? পরিত পশু যেমন মরিয়া হইয়া আচমকা আ গর্জন করিয়া ওঠে, ঠিক তেমনি ই শব্দ করিয়া আচমকা বৃদ্ধার মাথা নাড়িয়া স্বর্ণের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল। ফোকলা মাড়ির উপর মাড়ি চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখের চিলের মতো দৃষ্টি হারিয়া হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ছাপসা হইয়া উঠিয়াছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকির মতো কি একটা যেন ছুটিয়া চড়িয়াছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠে ধুলোর রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছে যেন? মানুষ? হ্যাঁ, মানুষই তো। মনের ভিতরটা তাহার কেমন করিয়া ওঠে। ফু দিয়া ধুলা উড়াইয়া দিবে মানুষটাকে উড়াইয়া। হিহি করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুই হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উজ্জ্বল মনকে শৃঙ্খলাবদ্ধ করিবার চেষ্টা করিল। না 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 না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলার গরমে শ্বাস রোধী ঘনত্বে মরিয়া যাইবে না, ওদিকে আর সে চাহিবেই না। তাহার চেয়ে বরং উঠানটায় আর একবার ঝাঁটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও কাঠকোঠাগুলো সাজাইয়া রাখিলে কেমন হয়? বসিয়া বসিয়াই সে ভাঙিনা পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফরফর করিয়া আচমকা সর্পের ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলার রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকে যেন জড়াইয়া ধরিতেছিল। মুখে চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিল। দ্রুত আবর্তিত পাতাগুলো যেন সর্বাঙ্গে প্রহার করিতেছিল। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধা আপনার হাতে ঝাঁটা গাছটা আস্ফালন করিয়া বলিয়া উঠিল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়ে বাতাসের ওই আবর্ততাকে আঘাত করিতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠের ধুলা হুহু করিয়া উড়িয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে। শুধু কি একটা? এখানে ওখানে ছোট বড় কত ঘুরন পাক উঠিয়া পড়িয়াছে।
মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুজ্জা দেহে উঠিয়া দাঁড়াইয়া ছাটা শুদ্ধ হাতা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোনো অতলের দিকে ফেলিয়া দিতে চাহিতেছে। উঠিয়া দাঁড়াইবার শক্তিও তাহার ছিল না। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে। কে রয়েছ গো ঘরে? ও গো! জলে পচা নরম মুড়া ডালের মতো বৃদ্ধ বাকিয়া চুরিয়া দাওয়ার একধারে পড়িয়াছিল। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল, কে? ধূলি ধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখ একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মার পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সভয়ে শিহরিয়া উঠিল। এক পা করিয়া পিছু হটিতে হটিতে বলিল, একটুকুন জল। মাটির উপর হাতের ভর দিয়া বৃদ্ধা একবার অতি কষ্টে উঠিয়া বসিল। মেয়েটি শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চাহিয়া বলিল, আহা বাছারে, আয় আয় বস। সভয়ে সন্দর্পণে দাওয়ার এক পাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরা পাটালির সন্ধানে হাড়িতে হাত পুড়িয়া বলিল, আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাটি কি বলে বের হলি তুই? বাহির বসিয়া মেয়েটি তখনও হাঁপাইতেছিল। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল, আমার মায়ের বড় অসুখ মা, বেরিয়েছিলাম রাত থাকতে। মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরাটি নামাইয়া দিয়া বৃদ্ধ শিহরিয়া উঠিল। মেয়েটির পাশে একটি শিশু। গরম জলে শীত শাকের মতো শিশুটি ঘম্মাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়ে আঁচল ভিজিয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে তাকাইয়া রহিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হিষ্টপিষ্ট নধর দেহ, কচি লাউ ডাগার মতো নরম সরম। দন্তহীন মুখে কম্পিত জিহ্বার তলে ফোয়ারটা যেন খুলিয়া গেল। নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছে। ছেলেটা কি ভীষণ ঘামিতেছে। দেহের সমস্ত জল কি বাহির হইয়া আসিতেছে। চোখ দুইটা লাল হইয়া উঠিয়াছে। তবে কি, কিন্তু সে তাহার কি করিবে? কেন তাহার সামনে আসিল? কেন আসিল ওই কোমল নরম দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তাহার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিগড়াইয়া? জীর্ণ জর্জর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। এ ঘামে ছেলেটা দেহের সমস্ত রস নিগড়াইয়া বাহির হইয়া আসিতেছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তাহার রসাস্বাদ। যা, নিতান্ত অসহায়ের মতো আত্মস্বরে সে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে। পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। শিশুটির মা ওই যুবতী মেয়েটি দুই হাতে ঘুটি তুলিয়া ঢকঢক করিয়া জল খাইতেছিল। তাহার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এটা তবে রামনগর? তুমি সেই? সে ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছো মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পলাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়া চিরিয়া ওই লোকটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি 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 ছি, কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেহ কিছু বলিতে সাহস করিবে না, সে তাহা জানে। কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে, তা সে চোখে দেখিবে কি করিয়া? ছেলে মেয়েরা এমনি তাহাকে দেখিলে পলাইয়া যায়। কেহ কেহ কাঁদিয়া ওঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধ হয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি 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 ছি,
এই লজ্জায় একদা সে গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে। তাহারই বয়সী তাহাদেরই স্বজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে। সকালে সে দেখিতে গিয়াছিল। সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া বাহিরে রৌদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লইতেছিল। ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি। ঠিক এমনিভাবেই ঠিক আজিকার মতনও সেদিনও তাহার মনে হইয়াছিল ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়ে নরম ময়দার তালের মতো ঠাসিয়া ঠোঁটে ঠোঁট দিয়া চুমোয় চুমায় চুষিয়া তাহাকে খাইয়া ফেলে। তখন সে বুঝিতে পারিত না, মনে হইত এ বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাহা করিয়া ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। বলি হলো, আক্কেল খাকি হারামজাদি, খুব যে ভাবি সাবির সঙ্গে মস্করা জুড়েছিস। আমার বাছার যদি কিছু হয় তবে তোকে বুঝবো আমি। হ্যাঁ। তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো বলছি, বেরো, হারামজাদের চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীরে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়াছিল। মর্মান্তিক দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার সে মনে মনে বলিয়াছিল, ছি ছি, তাই নাকি, সে পারে, হলোই বা সে ডাইনি, কিন্তু তাই বলিয়া কি সাবিত্রীর ছেলের অনিষ্ট করিতে পারে? ছি ছি, ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বৎসর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে। দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু অপরাহ্ন বেলা হইতে না হইতেই তার অতগ্র বিস্মুখী দৃষ্টির ক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটির নাকি ধনুকের মতো বাকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তাহার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পলাইয়া গিয়া গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সন্দর্পণে আত্মগোপন করিয়া বসিয়াছিল। বারবার মুখে থুতু মাটিতে ফেলিয়া দেখিতে চাহিয়াছিল কোথায় রক্ত, গলায় আঙুল দিয়া বমি করিয়া দেখিতে চাহিয়াছিল, বুঝিতে চাহিয়াছিল। প্রথমবার 2-1 বুঝিতে পারে নাই, কিন্তু তাহার পরই কুচি কুচি রক্তের ছিটা। শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠিয়া আসিয়াছিল। সেই দিনই সে নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাত্রে সেদিন বোধহয় চতুর্দশী ছিল। হ্যাঁ, চতুর্দশী তো। বাকলের তারা দেবী তলায় পূজার ঢাক বাজিতেছিল। জাগ্রত মা তারা দেবী পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পূজা হয়, বলিদান হয়। কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন নাই। কতবার যে মানত করিয়াছে, মা আমাকে ডাইনি হইতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দিব। কিন্তু মা মুখ তুলিয়া চাহেন নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল। মনের সকল কথা ছিন্ন সূত্র ঘুড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাঙিয়া কোনো নিরুদ্দেশে লোকে হারাইয়া যাইতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারা রক্তহীন দৃষ্টি জাগিয়া উঠিল। সে সেই দৃষ্টি মেলিয়া ছাতি ফাটার মাঠের দিকে চাহিয়া বসিয়া রহিল। ছাতি ফাটার মাঠে ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ ধূসর, ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে সমস্ত যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। এই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটি গ্রাম হইতে খান 2 গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে। যে ঘাম সে ঘামিতে আরম্ভ করিয়াছিল, সে ঘাম আর থামে নাই। দেহের সমস্ত রস নিংড়াইয়া যেন বাহির করিয়া দিল। খেয়ে আবার ওই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াইতে বলিয়াছে, কেন গেলাম গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম গো, আমি কি করলাম গো। লোকে শিহরিয়া উঠিল, তাহার মৃত্যু কামনা করিল। একবার কয়েক জোয়ান ছেলে তাহাকে শাস্তি দিবার জন্য ঝর্ণাটার কাছে আসিয়াও জুটিল। বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুঁসিয়া উঠিল। সে তাহার কি করিবে? সে আসিল কেন? তাহার চোখের সম্মুখে এমন সরল লাবণ্য কোমল দেহ ধরিল কেন? আচমকা অত্যন্ত ক্রোধে সে এক সময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল তীব্র তীক্ষ্ণ স্বরে। সেই চিৎকার শুনিয়া তাহারা পলাইয়া গেল। কিন্তু সে এখনো ক্রোদ্ধা অজগরের মতো ফুঁসিতেছে। তাহার অন্তরের বিষ সে যেন উদ্গার করিতেছে, আবার নিজেই গিলিতেছে। কখনো তাহার হিহি করিয়া হাসিতে ইচ্ছা হইতেছে,
কখনো বাক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে, কখনো বা ইচ্ছা হইতেছে বুক চাপড়াইয়া মাথার চুল ছিঁড়া পৃথিবী ফাটাইয়া হাহা করিয়া সে কাঁদে। ক্ষুধা বোধ আজ বিলুপ্ত হইয়া গিয়াছে, রান্না বান্নারও আজ দরকার নাই। সে আজ একটা গোটা শিশুদেহের রস অদৃশ্য শোষণে পান করিয়াছে। ঝিরঝির করিয়া বাতাস বহিতেছিল। শুক্ল নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাদি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশ্রাব্যভাবে ডাকিয়া তুলিয়াছে। চোখ গেল, আম গাছগুলির মধ্যে ঝিঝি পোকা ডাকিতেছে। ঘরের পিছনে ঝর্ণার ধারে দুইটা লোক যেন মৃদু গুঞ্জনে কথা কহিতেছে। আবার সেই ছেলেগুলা তাহার কোনো অনিষ্ট করিতে আসিয়াছে নাকি? অতি সন্দর্ভিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উকি মারিয়া দেখিল, না, তাহারা নয়। এ বাড়িতে সেই স্বামী পরিত্যক্তা উচ্ছলা মেয়েটা আর তাহারই প্রণয় মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলিতেছে, না, কে আবার আসবে এখনই, আমি ঘর যাব। ছেলেটা বলিল, হ্যাঁ, এখানে আসছে লোকে, দিনে কেউ আসে না, তা রাতে। তা হোক, তোর বাবা যখন আমার সাথে সাঙ্গা দেবে না, তখন তোর সাথে এখানে কেন থাকবো আমি? ছি ছি ছি, কি লজ্জা গো! কোথায় যাইবে সে? যদি তাই গোপনে দুজনে দেখা করিতে আসিয়াছে, তবে মরিতে ওখানে কেন? তাহার এই বাড়িতে আসিল না কেন? তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলিতেছে মেয়েটা? বাবা মা বিয়ে না দেয়, তোতে আমাতে ভিন গায়ে গিয়ে বিয়ে করে সংসার পাতব, তোকে লইলে আমি বাঁচব না। মরণ ছেলেটির পছন্দর। ওই কুপোর মতো মেয়েটাকে উহার এত ভালো লাগিল। তাহার মনে পড়িয়া গেল তাহাদের গ্রাম হইতে 10 ক্রোশ দূরের বোলপুর শহরের পাওনাওয়ালার দোকানের সেই বড় আয়নাটা। আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। একমাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকলো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটি ছোট, তারা দুটি খয়ের রঙের। কিন্তু সে চোখের বাহাত ছিল বই কি। আয়নার দিকে তাকাইয়া সে নিজের ছবি দেখিতেছিল। তখন আয়না তো ছিল না। আয়নাতে আপনার ছবি সে তখনও কোনো দিন দেখে নাই। আরে তুই আবার কে রে? কোথা থেকে এলি? লম্বা চড়া এক জোয়ান পুরুষ তাহাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে যবে বোলপুর আসিয়াছিল, সাবিত্রীর ছেলেটাকে খাইয়া ফেলিয়া সে চতুর্দশীর রাত্রে গ্রাম ছাড়িয়া বোলপুর আসিয়া আশ্রয় লইয়াছিল। লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগি নাই, কিন্তু তাহার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল। সে নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিয়াছিল, কেনে, জিতা থেকে আসি না কেন? তোমার কি? আমার কি? এক কিলে তোকে মাটির ভেতর বসিয়ে দেব, দেখেছিস কিল? ক্রুদ্ধ হইয়া দাঁতে দাঁত চাপিয়া সেই লোকটির দেহের রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল। কালো পাথরের মতো নিটোল শরীর, জিভের নিচে ফোয়ারা হইতে জল ছুটিয়াছিল। কোনো উত্তর না দিয়া তীব্র তীর্যক ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিয়াছিল। সেদিন সূর্য ডুবিবার সঙ্গে সঙ্গে পূর্ব দিকে চুনে হলুদ রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠিতেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসিয়া আঁচল হইতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাহিয়াছিল। চাঁদের আলো তখনও দুধ বরণ হইয়া উঠে নাই। ঘোলাটে আবছা আলোয় চারিদিক ঝাপসা দেখাইতেছিল। সহসা কে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইতেই চমকিয়া উঠিয়াছিল। সেই লোকটা। সে হিহি করিয়া হাসিয়া বলিয়াছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তাহার গালে 2টা টোল খাইয়াছিল। হাসিলে তাহার গালে টোল খাইত। সে বলিয়াছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে চলে এলি যে? সে বলিয়াছিল, এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখেছিস পুকুরের পাক? টুটি টিপে তোকে পুঁতে দেবো ওই পাকে। তাহার ভয় হইয়াছিল। সে ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। লোকটা আচমকাত মাটির উপর ভীষণ জোরে পা ছুড়িয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়া উঠিয়াছিল। ধ্যাৎ! সে আটকাইয়া উঠিয়াছিল। আঁচল ধরা হাতের মুঠিটা খসিয়া গিয়া মুড়িগুলি ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল। লোকটার হিহি করিয়া সে কি হাসি! সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল, দূর হ, ফ্যাচকা দুনে মেয়ে কোথাকার, ভাগ! তাহার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল। সে কাঁদিতে কাঁদিতেই বলিয়াছিল,
তুমি মারবা নাকি? না না, মারবো কেন, তোকে শুধালাম। কোথায় বাড়ি তোর? তুই তুই একেবারে খ্যা করে উঠলি, তাতেই বলি বলি আবার সে হিহি করিয়া হাসিতে লাগিল। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সর্ধনী, লোকে সরা বলে। আমরা ডোম বটে। লোকটা খুব খুশি হইয়া বলিয়াছিল, আমরাও ডোম। তো ঘর থেকে পালিয়ে এলি কেনে? তাহার চোখে আবার জল আসিয়াছিল। সে চুপ করিয়া ভাবিতেছিল কি বলিবে। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না। তবে? আমার মা বাবা কেউ নাইকো কি না, কে খেতে পড়তে দেবে, তাই খেতে খেতে এসেছি হেতাতে। বিয়ে করিস না কেন বিয়ে? সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল। তাহাকে তাহার মতো ডাইনিকে কে বিবাহ করিবে? সে শিহরিয়া উঠিয়াছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হইয়া পড়িয়াছিল। বৃথা আজও অকারণে নত শিরে মাটির উপর ক্রমাগত হাত বুলাইয়া ধুলা কাকর জড়ো করিতে আরম্ভ করিল। সকল কথার সূত্র যে হারাইয়া গিয়াছে। মালা গাছিতে হঠাৎ সুতা হইতে সুচটা পড়িয়া গেল। আহ, কি মশা! মৌমাছির চাক ভাঙিলে যেমন মাছিগুলো মানুষকে ছাকিয়া ধরে, তেমনি করিয়া সর্বাঙ্গে ছাকিয়া ধরিয়াছে। কই, মেয়েটা আর ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। চড়িয়া গিয়াছে। সন্দর্পণে ঘরের দেয়াল ধরিয়া ধরিয়া বৃদ্ধা আসিয়া দাওয়ার উপর বসিল। কাল আবার ঘরা নিশ্চয়ই আসিবে। তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? এ চাকরায় কেউ আসিতে সাহস করিবে না। তবে উহারা ঠিক আসিবে। ভালোবাসার কি ভয় আছে? আচমকা তাহার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, ওই ছোড়াটাকে সে খাইবে? শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিহরিয়া উঠিয়া বারবার সে ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল, না না। কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলিতে আরম্ভ করিল। তাহার পর উঠিয়া উঠানে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল। সে বাট বহিতেছে। আজ যে সে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে। আজ তো ঘুমাইবার তাহার উপায় নাই। ইচ্ছা হয় এই ছাতি ফাটার মাটা পার হইয়া অনেক দূর চলিয়া যায়। লোকে বলে সে গাছ চালাইতে জানে। জানিলে কিন্তু ভালো হইত। গাছের উপর বসিয়া আকাশে মেঘ চিরিয়া হু হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত। কিন্তু ওই মেয়েটার ছেলেটার কথাগুলো শোনা হইত না। উহারা ঠিক কাল আসিবে। ঠিক আসিয়াছে। ছোড়াটা চুপ করিয়া বসিয়া আছে। ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাহিতেছে। আসিবে রে, সে আসিবে। তাহার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরিয়া ফিরিয়া সন্ধ্যাবেলায় সে জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে আসিয়াছিল। তাহার আগেই আসিয়া বসিয়াছিল। পথের দিকে চাহিয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল। সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়াছিল। এসেছিস? আমি সে কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকাইয়া উঠিল। ঠিক সেই কথা। সেই তাহাকে এই কথাটিই বলিয়াছিল। ও, ছোড়াটাও ঠিক সেই কথাটিই বলিতেছে। মেয়েটির সম্মুখে দাঁড়াইয়া আছে। নিশ্চয়ই সে মুখ টিপিয়া হাসিতেছে। সেই দিন সে একটা ঠোঙাতে করিয়া খাবার আনিয়াছিল। তাহার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল, কাল তোর মুড়ি পড়ে গিয়েছিল লে। সে কিন্তু হাত বাড়াইতে পারে নাই। তাহার বুকে দুর্দান্ত লোভ। সাপের মতো তাহার ডাইনি মনটা বেদের বাঁশি শুনিয়া যেন কেবলই দুলিয়া দুলিয়া নাচিয়াছিল। ছোবল মারিতে ভুলিয়া গিয়াছিল। তারপর সে কি করিয়াছিল? হ্যাঁ, মনে আছে। সে কি আর ইহারা জানে না? জানে। ও মা গো, ঠিক তাই। এ ছেলেটাও যে মেয়েটার মুখে নিজ হাতে কি তুলিয়া দিতেছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দ হাসি হাসিয়া যেন ভাঙিয়া পড়িল। কিন্তু নিতান্ত আচমকিকভাবে হাসি তাহার থামিয়া গেল। সহসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়া বসিল। তাহার মনে পড়িল, ইহার পরে সে তাহাকে বলিয়াছিল, আমাকে বিয়ে করবি সরা? সে কেমন হইয়া গিয়াছিল। কিছু বলিতে পারে নাই, কিছু ভাবিতেও পারে নাই।
শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল, হাত পা ঘামিয়া টস টস করিয়া জল ঝরিয়াছিল। সে বলিয়াছিল, এই দেখো আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পতিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ, তুই আমাকে বিয়ে করবি? ঝর্ণার ধারে প্রণয়িনী যুবকটি বলিল, এই গায়ে সবাই হা হা করবে, আমার জাত গোষ্ঠীতেও করবে, তোর জাত গোষ্ঠীতেও করবে, তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনের সাঙ্গা করে বেশ থাকবো। মৃদুস্বরে কথা, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়াছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈরি করিয়া তাহারা বাসা বাঁধিয়াছিল। বয়লা না কি বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলিত। তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল। উফ, হবে না, আগে আমার খুঁটে 10টি টাকা তো বেঁধে দে, তবে আমি যাব, নাহলে বিদেশে পয়সা অভাবে খেতে পাবো না, তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ছাটা মারিতে হয়। এত বড় একটা জোয়ান মরদ যাহার আঁচল ধরিয়া থাকে, তাহার নাকি খাওয়া পরের অভাব হয় কোনো দিন। মরণ তোমার, রূপার চুরি কি একদিন সোনার শাখা বাঁধা উঠিবে তোমার হাতে। ছি। ছেলেটির কথা জবাব দিল না। মেয়েটি আবার বলিল, কি রাগ করিস না জি, কি বলছিস বল, আমি আর দাঁড়াতে লাগবো কিন্তু। ছেলেটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি বলবো বল, টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপার চুরিও দিতাম, বলতে হতো না তোকে। মেয়েটা বেশ ফেলিয়া দুনিয়া রঙ্গ করিয়াই বলিল, তবে আমি চললাম, যা আজ যেন ডাকিস না। বেশ। অল্প একটু দূরে যাইতে সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মতো মিশাইয়া গেল। ছেলেটা চুপ করিয়া ঝর্ণার ধারে বসিয়া রহিল। আহা, ছেলেটা যেমন কপাল, শেষ পর্যন্ত ছেলেটা যে কি করিবে কে জানে, হয়তো বৈরাগী হইয়া চলিয়া যাইবে, নয়তো গলায় দড়ি দিয়েই বসিবে। বৃদ্ধা শিহরিয়া উঠিল। ইহার চেয়ে তাহার রূপার চুরি কয়েক আছা দিলে হয় না? আর টাকা 10 টাকা সে দিতে পারিবে না? মোটে তো তাহার 1 কোটি টাকা আছে, তাহার মধ্যে হইতে 2টা টাকা, না হয় 5টা সে দিতে পারে, তাহাতে হইবে। মেয়েটা আর বোধহয় আপত্তি করিবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহা, ছেলেটিকে ডাকিবার রূপার চুরি ও টাকা সে দিবে, আর উহার সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধ পাতাইবে, গোটা কতক চোখা চোখা ঠাট্টা সে যা করিবে। মাটিতে হাতের ভর দিয়া কুচির মতো সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটা যেন ধ্যানে বসিয়াছে, লোকজন আসিলেও খেয়াল নাই। হাসিয়া সে ডাকিল, বলি, ওহে নাগর, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথা সারায় ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তে লাফ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তে বৃদ্ধারও একটা অভাবনীয় পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধা মার্জানির মতো ফুলিয়া উঠিয়া সে বলিয়া উঠিল, মর মর, তুই মর। সঙ্গে সঙ্গে ইচ্ছে হইল ক্রুদ্ধ শোষণে উহার রক্ত মাংস মেদ মর্যা সব নিঃশেষে শুষিয়া খাইয়া ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। পর মুহূর্তেই আবার উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে পলাইয়া গেল। পরদিন দ্বীপ্রহরেই পূর্বেই গ্রামখানা বিস্ময়ের শঙ্কায় স্তম্ভিত হইয়া গেল। সর্বনাশী ডাইনি বাউরিদির একটা ছেলেকে বাদ মারিয়াছে। ছেলেটা সন্ধ্যায় গিয়াছিল ওই ঝর্ণার ধারে। মানুষের দেহরস লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্ট বাঘিনীর মতো জানিতে পারিয়া নিঃশব্দ পদসঞ্চারে আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। ভয়ে ছেলেটি ছুটিয়া পলাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু রাক্ষসী তাহাকে বান মারিয়া ফেলিয়া দিয়াছে। অতি তীক্ষ্ণ একখানা হাড়ের টুকরা মন্তপ্রুত করিয়া নিক্ষেপ করিতেই সেটা আসিয়া তাহার পায়ে গভীর হইয়া বসিয়া গিয়াছে। টানিয়া বাহির করিয়া ফেলিতেই সে কি রক্তপাত, তাহার পরে প্রবল জ্বর, আর কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো বাঁকাইয়া দিয়া দেহের রস নিগড়াইয়া লইতেছে। কিন্তু সে তাহার কি করিবে? কেন সে পলাইতে গেল? পলাইয়া যাইবে, তাহার সম্মুখ হইতে পলাইয়া যাইবে। সেই তাহার মতো শক্তিবান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করিত,
শেষ পর্যন্ত তাহারই অবস্থা হইয়া গিয়েছিল মাংসশূন্য একখানি মাছের কাটার মতো। কে এক গুলি নাকি আসিয়াছে, বলিয়াছে এই ছেলেটাকে ভালো করিয়া দিবে। তিলে তিলে শুকাইয়া ফ্যাকাশে হইয়া সে মরিয়াছিল। রোগ, খুচখুচে জ্বর, কাশি, তবে রক্ত বমি করিয়াছিল কেন সে? এ স্তব্ধ দ্বীপ্রহের উন্মুক্ত অস্থিরতায় অধীর হইয়া বৃদ্ধা আপনার উঠানময় ঘুরিয়া বেড়াইতেছে। সম্মুখে ছাতি পাটার মাঠ আগুনে পুড়িতেছে। নিস্পন্দ শবদেহের মতো সমস্ত মাত্রার মধ্যে আজ আর কোথাও এতটুকু চাঞ্চলতা নাই। বাতাস পর্যন্ত স্থির হইয়া আছে। যাহাকে সে প্রাণের চেয়েও ভালোবাসিত, কোনোদিন যাহার উপর এতটুকু রাগ করে নাই, সেও তাহার দৃষ্টিতে শুকাইয়া নিঃশেষে দেহের রক্ত তুলিয়া মরিয়া গিয়াছে। আর তাহার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ নিষ্ঠুর শোষণ হইতে বাঁচাইবে গুণিনটা করিয়া অতি নিষ্ঠুরভাবে সে হাসিয়া উঠিল। উফ, কি ভীষণ হাঁপ ধরিতেছে তাহার। দম যেন বন্ধ হইয়া গেল। কি যন্ত্রণা! উফ, যন্ত্রণায় বুক ফাটাইয়া কাঁদিতে ইচ্ছা হইতেছে। ওই গুণিনটা বোধহয় তাহাকে মন্ত্রপ্রহারে জর্জর করিবার চেষ্টা করিতেছে। কর, তোর যথাসাধ্য তুই কর। এখান হইতে কিন্তু পলাইতে হইবে। তাহার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন তাহার গোপন কথাটা জানিতে পারিয়াছিল, তখন কি দুর্দশাই না তাহার করিয়াছিল। সে নিজেই কথাটা বলিয়া ফেলিয়াছিল। কলের সেই হাড়িদের সংকৃত সহিত তাহার ভাব ছিল। তার কাছে সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করিয়া ফেলিয়াছিল। তাহার পর সে গ্রামের বাহিরে একাধারে লোকের সহিত সম্বন্ধ না রাখিয়া বাস করিতেছে। কত জায়গায় যে সে ফিরিল, আবার যে কোথায় যাইবে। ওকে আচমকা উত্তপ্ত দ্বীপ্রহরে তন্দ্রাতুর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটি কান্নার রোল চারিদিকে ছড়াইয়া পড়িল। বৃদ্ধা স্তব্ধ হইয়া শুনিয়া পাগলের মতো ঘরে ঢুকিয়া খিল আটিয়া দরজা বন্ধ করিয়া দিল। সন্ধ্যার মুখে সে একটি ছোট পুটলি লইয়া ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নামিয়া পড়িল। পলাইবে, সে পলাইবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনাইয়া আসিতেছে। সমস্ত নিথর নিস্তব্ধ। তাহারই মধ্যে পায়ে পায়ে ধুলা উড়াইয়া বৃদ্ধার ডাইনি পলাইয়া যাইতেছিল। কতকটা দূর আসিয়া সে বলিল, চলিবার শক্তি যেন খুঁজিয়া পাইতেছি না। অচমকত আজ বহুকাল পরে তাহার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটাইয়া সে কাঁদিয়া উঠিল। ও গো, তুমি ফিরে এসো গো। উফ, তাহার নরুন দিয়া চেরা ছুরির মতো চোখের সম্মুখে আকাশের বায়ুকোণটা তাহার চোখের তারার মতোই ক্ষয়ের রঙের হইয়া উঠিয়াছে। কিছুক্ষণের মধ্যে সমস্ত পায়ের ধুলার আস্তরণের মধ্যে বিলুপ্ত করিয়া দিয়া কালবৈশাখীর ঝড় নামিয়া আসিল। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল। দুর্দান্ত ঘূর্ণিঝড়, সঙ্গে মাত্র 2 ছাড়ি ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকাকীর্ণ খৈরি গুল্মের একটা ভাঙা ডালের সুচালো ডগার দিকে তাকাইয়া লোকের বিস্ময়ের আর অবধি রহিল না। শাখাটা তীক্ষ্ণাক দিয়ে প্রান্তে বিদ্ধ হইয়া ঝুলিতেছে বৃদ্ধা ডাকিনী। আকাশপথে যাইতে যাইতে ওই গুণিনের মন্ত্রপ্রহারে পঙ্গুপক্ষ পাখির মতো পড়িয়া ওই গাছের ডালে বিদ্ধ হইয়া মরিয়াছে। ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলা কালো কাদার মতো ডেলা বাঁধিয়া গিয়াছে। ডাকিনীর কালো রক্ত ঝরিয়া পড়িয়াছে। অতীতকালের মহানাগের বিশেষ সহিত ডাকিনীর রক্ত মিশিয়া ছাতি ফাটার মাঠ আজ আরও ভয়ঙ্কর হইয়া উঠিয়াছিল। চারিদিকে দিক চক্ররেখার চিহ্ন নাই। মাটি হইতে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্যলোকে কালো কতকগুলি সঞ্চরমান বিন্দু ক্রমশ আকারে বড় হইয়া নামিয়া আসিতেছে। নামিয়া আসিতেছে শকুনের পাল।